এরকম বড় গাড়ির একেবারেই পেছনে থাকলে এরকম মাঝখানে থাকবেন না। কেন মাঝখানে থাকবেন না সেটার যদি আমি এক্সপ্লেন করি, এরকম বড় গাড়ি সাধারণত এটা কিন্তু এক ধরনের ব্লাইন্ড স্পট। গাড়ির সামনের সিটে যে ড্রাইভার আছে সে কিন্তু আপনাকে লুকিং গ্লাসের মাধ্যমে বা কোনো মাধ্যমেই দেখতে পারবে না আপনি গাড়ির এতটা পেছনে আছেন। সো গাড়ি যদি কখনো ব্রেক করে, আপনি তো একটা 2 চাকার গাড়ি নিয়ে আসেন, ওই গাড়ি যতটা কম দূরত্বে থামাইতে পারবে আপনি কিন্তু ওই রকম কম দূরত্বে থামাইতে পারবেন না। সো চলার সময় বড় গাড়ির এতটা কাছে কখনোই থাকবেন না, চেষ্টা করবেন একটু দূরত্ব রাখার। যতটুকু দূরত্ব রাখলে সামনের গাড়ি যদি ইনস্ট্যান্ট ব্রেক করে এবং সেই সাথে আপনিও যদি ব্রেক করেন, তাহলে সামনের গাড়ির সাথে যেন সংঘর্ষ না হয় এতটুকু দূরত্ব অবশ্যই বজায় রাখবেন। যদি আপনার বাইকের স্পিড বেশি থাকে তাহলে তো ভুলেও এত কাছাকাছি বড় গাড়ি থাকবেন না। পাশাপাশি যখন স্পিড কম থাকবে সেরকম টাইমে যদি এরকম বড় গাড়ির পেছনে থাকতেই হয়, অনেক সময় থাকার প্রয়োজন পড়ে, তো যদি থাকতেই হয় এরকম মাঝখানটা পারলে অ্যাভয়েড করবেন। তো কেন মাঝখানটা অ্যাভয়েড করবেন সেটা যদি আমি বলি, সাধারণত আমরা যেরকম রাস্তায় রাইড করি এই রাস্তাগুলোর মাঝখানে অনেক সময় দেখা যায় যে ভাঙা, কোথাও কোথাও দেখা যাচ্ছে অনেক বড় বড় গর্ত থাকে। কিছু কিছু জায়গায় এমনও পরিমাণ ভাঙা আছে যে ভাঙাগুলোতে আসলে বাইকের চাকা পড়ে গেলে সেখান থেকে আসলে বড় ধরনের এবং ভয়াবহ ধরনের দুর্ঘটনা ঘটতেও পারে। তো রাস্তার ভাঙাচূড়া বা গর্তগুলো ড্রাইভাররা সাধারণত চাকার নিচে ফেলতে চায় না। এই গাড়িগুলো করে কি, সেই ভাঙাচূড়াগুলো গাড়ির মাঝখান দিয়ে নেয়। এটা খুবই স্বাভাবিক, কেননা আমি আপনি ড্রাইভার হলেও সে একই কাজই করতাম। আমি চাইবো না আমার গাড়িটা ভাঙাচোরার উপর দিয়ে যাক। বাট আপনি যখন এরকম গাড়ি ফলো করে পেছনে পেছনে যাচ্ছেন, ডিস্টেন্সটা অনেক কম রেখে, সেক্ষেত্রে ওই যে গাড়ি যে ভাঙা গর্তগুলো মাঝখানে ফেললো এই গর্তগুলো আপনাকে ফেস করতে হবে। তখন কিন্তু আমরা আসলে সাইড দিকে কোথাও যে ঘুরায়া ভাঙাচোরাটা অ্যাভয়েড করবো এরকম টাইমিংও পাওয়া যাবে না, পাশাপাশি এরকম আসলে এতটুকু জায়গাও পাওয়া যাবে না। তখন কিন্তু আসলে বড় ধরনের বিপদ ঘটলেও ঘটে যেতে পারে। সো বড় গাড়ি পেছন পেছনে চললে অবশ্যই আমাদের মাঝখানটা অ্যাভয়েড করতে হবে। ট্রাফিক জ্যামে পাশাপাশি আরো অনেক ধরনের সিচুয়েশনে আসলে অনেক সময় আমাদের এরকম বড় গাড়ি পেছনে পেছনে ফলো করার প্রয়োজন পড়ে। পাশ কাটিয়ে চলে যাওয়ার আসলে পসিবিলিটি থাকে না, এরকম সিচুয়েশন কিন্তু তৈরি হয়। তো সেরকম সিচুয়েশনটাতে অবশ্যই চেষ্টা করবেন এরকম মাঝখানটা অ্যাভয়েড করার। আমরা যদি গাড়ির ডান বা বাম পাশ ফলো করি তাহলে এই ধরনের সমস্যায় পড়তে হবে না। আমি যদিও থেমে থেকে দেখাচ্ছি বিষয়গুলো, বাট এগুলো কিন্তু সচরাচর আমাদের চলতে চলতে ঘটে। আমি যদি প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখাতে যাই সেক্ষেত্রে ব্যাপারটা একটু রিস্কি হয়ে যায়, তাই আমি সাধারণত থেমে থেকেই দেখাচ্ছি বিষয়গুলো। অনেক সময় আমরা যেটা করি, এরকম গাড়ির পেছন থেকে গাড়ি চলন্ত অবস্থায় সামনে দেখার চেষ্টা করি এতটা কাছে এসে। তো আমরা যদি ওভারটেক করার জন্য গাড়ির এতটা কাছে আসি এবং এসে এইভাবে দেখার চেষ্টা করি, অনেক সময় বাইকটাও কিন্তু একটু ডান পাশে চলে যায়। সো গাড়িটা যখন ডান পাশে চলে যায়, সামনে অপোজিট থেকে যে গাড়িগুলো আসে, সো সেক্ষেত্রে গাড়িটা অনেক কাছ দিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু বিপদের চান্স অনেক বেশি। পাশাপাশি বাতাসের একটা ধাক্কা লাগবে, সেক্ষেত্রেও বাইক ইমব্যালেন্স হওয়ার পসিবিলিটি থাকে। সো আপনার যদি ওভারটেক করতে হয়, আপনি যদি এতটা কাছেও চলে আসেন কখনো, বাইকের স্পিড একটু কমায় দেন, কমায় দিয়ে সামনের গাড়ি থেকে যথেষ্ট একটা দূরত্ব তৈরি করে নেন, যাতে দূর থেকে আপনি বুঝতে পারেন বা দেখতে পারেন যে সামনে থেকে বা অপোজিট থেকে কোনো গাড়ি আসতেছে কিনা। এত কাছে থাকলে কিন্তু সামনের রাস্তা 100% ক্লিয়ার আছে কিনা সেটা কিন্তু বোঝা যায় না। আর সামনের রাস্তা দূর থেকে যখন আমরা দেখবো 100% ক্লিয়ার, ঠিক তখনই আসলে আমাদের ওভারটেক করার সিদ্ধান্তটা নিতে হবে। তো এই ছিল ছোট ছোট কিছু রিমাইন্ডার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।